আলোচনায় অগ্রগতি হলেও পরমাণু ইস্যুতে অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের কাছে হস্তান্তরের দাবি ট্রাম্পের, তেহরানের প্রত্যাখ্যান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি বর্বরতা, লুটপাট ও ভবন গুড়িয়ে দেওয়ার অভিযোগ। গাজায় স্থগিত ট্রাম্পের বোর্ড অফ পিস পরিকল্পনা, হামলা অব্যাহত। রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা, 3 রেলকর্মী নিহত। পাল্টা আক্রমণে শিশুসহ আহত 6। যৌথ পারমাণবিক মহড়ায় অংশ নেয় বেলারুশকে জেলেনস্কির হুঁশিয়ারি। আফ্রিকায় এবোলা পরিস্থিতির অবনতি, কঙ্গোয় 139 জনের মৃত্যু। সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রবেশে কড়াকড়ি। ভারত আফ্রিকা ফোরামের শীর্ষ সম্মেলন স্থগিত। এবং উত্তেজনার মধ্যে কিউবায় $10 কোটি অর্থ সহায়তা যুক্তরাষ্ট্রের। সামরিক উপস্থিতি নয়, মানবিকতা বিবেচনায় হাভানার পাশে থাকতে চায় ওয়াশিংটন, মন্তব্য ট্রাম্পের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সোহরাওয়ার্দী। দুপক্ষের আলোচনায় অগ্রগতি হলেও পরমাণু ইস্যুতে এখনও কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক উপাদান কোনোভাবেই হাতছাড়া করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত বলেও জানিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার পাশাপাশি চলছে দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থান। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে, আর এতে এখনও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কিছু ইতিবাচক সংকেত পাওয়ার দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সময় নয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েকদিনের পরিস্থিতি নির্ধারণ করবে আলোচনা কোন দিকে যাবে। আলোচনায় অগ্রগতির বিষয়টি স্বীকার করে এখনও কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের কাছ থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে সম্ভব হলে ধ্বংস করা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর কোনো ধরনের টোলের বিষয়েও বিরোধিতা করেন তিনি। আমরা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ফিরিয়ে আনব, এটা আমাদের দরকার নেই, চাইও না। আমরা সেটা ধ্বংস করে দেব, কিন্তু ইরানকে তা রাখতে দেব না। এদিকে ইরানের পারমাণবিক উপাদান বিদেশে না পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। ইউরেনিয়াম বাইরে পাঠালে ভবিষ্যতে তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রয়টার্স। তবে যুক্তরাষ্ট্রের জন্য ইরান নিজেই পারমাণবিক উপাদানকে কম শক্তিশালী বা কম ঘনত্বে পরিণত করবে বলেও তথ্য উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুতের বড় অংশ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এদিকে ফক্স নিউজের নতুন এক জরিপে দেখা গেছে 60% আমেরিকান ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করছে। বাড়ছে জনমনে অসন্তোষও। নাসরিন রুমি, সময় সংবাদ। এ যেন রোবট বিপ্লব। ঘরবাড়ি পরিষ্কার থেকে শুরু করে রান্না বান্না সবই করছে মানবাকৃতির যান্ত্রিক রোবট। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবারও অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে অভিযানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাটের ও ভবন গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে লেবাননের 9 ব্যক্তির উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ।
লেবাননের দক্ষিণাঞ্চলে দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল, এতিমখানা থেকে শুরু করে বেসামরিক স্থাপনাও। স্থানীয় সময় বৃহস্পতিবারও দেশটির তেবনিন শহরে একটি হাসপাতালের পাশে দখলদাররা বিমান হামলা চালালে হতাহত হন কয়েকজন। এছাড়া শাওকিন শহরে এতিমখানার আশপাশে গোলাবর্ষণের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 16টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্যকর্মী সহ নিহত হয়েছেন অন্তত 116 জন। ইসরায়েলি হামলার পাশাপাশি সামনে এসেছে অঞ্চলটিতে লুটপাট ও ধ্বংসযজ্ঞের তথ্য। ইসরায়েলি দৈনিক হারেৎজে প্রকাশিত এক প্রতিবেদনে দক্ষিণ লেবাননে চালানো অভিযানে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ আনা হয়েছে। 5 সেনার সাক্ষ্যের ভিত্তিতে ওই প্রতিবেদনে কারণ ছাড়াই স্কুল, ক্লিনিক ও বেসামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠে এসেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আবারও ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। নাকুরা, তাইর, হারফা ও দিবিল এলাকায় হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। এ অবস্থায় সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেবাননের 9 ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় হিজবুল্লাহর কয়েকজন সংসদ সদস্য, আমাল আন্দোলনের নেতা এবং লেবাননের 2 সামরিক কর্মকর্তাও রয়েছেন। একই সঙ্গে সশস্ত্র সংগঠনটির অর্থায়ন বন্ধে তথ্য দিলে $1 কোটি পুরস্কারেরও ঘোষণা করেছে ওয়াশিংটন। চলমান সংঘাতের প্রভাবে গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে লেবানন। চলতি বছর অর্থনীতি 7 থেকে 10% পর্যন্ত সংকুচিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইয়াসিন জাবের। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে গাজাগামী সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ থেকে আটক শতাধিক কর্মী তুরস্কে পৌঁছেছেন। আটক অবস্থায় নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ করেছেন তারা। এদিকে উপত্যকার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস পরিকল্পনাও স্থবির অবস্থায় রয়েছে। যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজা জুড়ে থেমে নেই হামলা পাল্টা আক্রমণ। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এলাকাটি বর্তমানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকেই আলাদা হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। মানবিক সহায়তার সংস্থাগুলো বলছে, নিরাপদ আশ্রয়েও এখনো মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা হামাসের অবস্থান লক্ষ্য করেই অভিযান চালাচ্ছে। তবে বেসামরিক হতাহতের ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। এদিকে গাজাগামী একটি ফটিলা থেকে আটক শতাধিক কর্মী বৃহস্পতিবার তুরস্কে পৌঁছেছেন। তারা অভিযোগ করেন আটক অবস্থায় তাদের উপর নির্যাতন ও দুর্ব্যবহার করা হয়েছে। অনেকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে আন্তর্জাতিক জলসীমায় নৌযান আটক করার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোতে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ একাধিক পশ্চিমা দেশ। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস পরিকল্পনা কার্যত স্থবির হয়ে পড়েছে। জাতিসংঘে তার বিশেষ দূত নিকোলাই সতর্ক করে বলেন, গাজা বিভক্ত হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। জানান, হামাস অস্ত্র না ছাড়লে পুনর্গঠন ও অর্থায়ন কার্যত অসম্ভব হয়ে যাবে। অন্যদিকে হামাস এই মন্তব্য প্রত্যাখ্যান করে জানায়, এটি দখলদার বাহিনীর আগ্রাসন ও অবরোধ আরও কঠোর করার অজুহাত তৈরির চেষ্টা। মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতির আশ্বাস থাকলেও গাজায় ত্রাণ প্রবেশ এখনো সীমিত। শিউলি রোসা, সময় সংবাদ। রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় 3 রেলকর্মী নিহত হয়েছেন। কিয়েভে পাল্টা হামলা চালিয়েছে রুশ সেনারাও। এতে শিশুসহ আহত হয়েছেন অন্তত 6 জন। এদিকে রাশিয়া ও বেলারুশের যৌথ পারমাণবিক মহড়ার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মিনস্কে হুঁশিয়ারি দিয়ে বলেন, মস্কোর সঙ্গে যৌথ কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার পরিণতি হবে ভয়াবহ। তবে বেলারুশের প্রেসিডেন্টের দাবি, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক মহড়া।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার ব্রিয়ানস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি ট্রেনের ইঞ্জিনে আঘাত লাগে। এই ঘটনায় কয়েকজন রেলকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রুশ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাতভর রাশিয়া দেশটির বিভিন্ন অঞ্চলে 116টি ড্রোন ছোড়ে। এই হামলা নতুন করে ভয় ও অনিশ্চয়তা বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। একই সময় লিথুনিয়া ও লাটভিয়ায় নিজেদের আকাশসীমায় ড্রোন শনাক্ত করার পর সতর্কতা জারি করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো যুদ্ধবিমান দ্রুত উড্ডয়ন করে। বাল্টিক অঞ্চলে এই ধরনের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমেই। কিয়েভ বলছে রাশিয়ার জ্যামিংয়ের কারণে ড্রোন দিক হারিয়ে অন্য দেশের আকাশসীমায় ঢুকে পড়ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশকে নতুন করে সতর্ক করেছেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দেন মস্কোর সঙ্গে যৌথ কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার পরিণতি ভয়াবহ হবে। এই বার্তা এসেছে এমন সময়ে যখন রাশিয়া ও বেলারুশ যৌথ পারমাণবিক মহড়া চালাচ্ছে। ইউক্রেনের আশঙ্কায় এই মহড়া ভবিষ্যৎ হামলার প্রস্তুতি হতে পারে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মহড়ায় অংশ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া ও বেলারুশের পারমাণবিক টায়ার্ড অর্থাৎ স্থল, সমুদ্র ও আকাশ ভিত্তিক পারমাণবিক সক্ষমতা বর্তমান বৈশ্বিক উত্তেজনা ও নতুন হুমকির মুখে ইউনিয়ন স্টেটের সার্বভৌমত্বের নির্ভরযোগ্য গ্যারান্টর হিসেবে কাজ করবে। আর আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেন এই যৌথ মহড়া দুই দেশের নিয়মিত সামরিক সমন্বয়ের অংশ এবং এটি কারো জন্য হুমকি নয়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার চলা এই মহড়ায় অংশ নেয় কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী, উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহর, দূরপাল্লার বিমান বাহিনী এবং বিভিন্ন সামরিক জেলার ইউনিট। রুশ কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি তাদের সবচেয়ে বড় পারমাণবিক মহড়াগুলোর একটি, যেখানে প্রায় 64,000 সেনা অংশ নেয়। তবে এই মহড়াকে ঘিরে ইউক্রেন ও ন্যাটো মিত্রদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। উত্তেজনার মধ্যেও কিউবাকে মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটসের উপস্থিতি ভয় দেখানোর উদ্দেশ্য নয়, বরং মানবিক দৃষ্টিকোণ থেকে কিউবার পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা এখনও খুবই সীমিত। তবে হাভানা ওয়াশিংটনের দেয়া $10 কোটি মানবিক সহায়তা গ্রহণ করেছে বলে দাবি রুবিওর। পুরনো ক্ষত আবারও উস্কে দিয়েছে ওয়াশিংটন হাভানা সম্পর্ক। 1996 সালের কিউবা আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় 4 জন নিহত হন। সেই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে মার্কিন বিচার বিভাগ। তবে এই ঘটনাকে জঘন্য অপরাধ বলে প্রত্যাখ্যান করেছে হাভানা। কিউবার অভিযোগ, সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি করতেই এই মামলা সামনে এনেছে ওয়াশিংটন। এরই মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস নিমিটজ। সময়টা প্রায় একই হওয়ায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কে। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে না বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইউএসএস নিমিটজের উপস্থিতি কিউবাকে ভয় দেখানোর জন্য নয়, বরং মানবিক কারণেই কিউবাকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে কিউবান ও আমেরিকানদের দেশে ফিরে সহায়তার সুযোগ করে দিতে চান বলেও জানান তিনি। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই ক্যারিবীয় অঞ্চলে রণতরী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে নিষেধাজ্ঞা ও তেল অবরোধের মাধ্যমে কিউবার উপর চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বর্তমান পরিস্থিতিতে কিউবার সঙ্গে সমঝোতার সম্ভাবনা খুবই কম, তবে তারা আলোচনার জন্য সবসময় প্রস্তুত যদি পরিস্থিতি পরিবর্তন হয়। রুবিও জানান, যুক্তরাষ্ট্রের দেয়া $10 কোটি মানবিক সহায়তা গ্রহণ করেছে কিউবা। 1959 সালের বিপ্লবের পর কিউবা কমিউনিস্ট শাসনের অধীনে। সব মিলিয়ে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও যুক্তরাষ্ট্র কিউবা সম্পর্ক এখনও অনিশ্চয়তার দোলাচলে। তবে কূটনৈতিক যোগাযোগ চালু থাকায় পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্কে নতুন কোনো অগ্রগতি আসতে পারে বলে ধারণা তাদের। শিউলি রোজা, সময় সংবাদ। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে মারা গেছেন অন্তত 139 জন। সন্দেহভাজন রোগীর সংখ্যাও 600 ছাড়িয়েছে। ইতুরি প্রদেশের পর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। ইবোলা সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি ও নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় স্থগিত হয়েছে ভারত আফ্রিকা ফোরামের শীর্ষ সম্মেলন।
কঙ্গোতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস, যার সংক্রমণ পৌঁছেছে প্রতিবেশী উগান্ডায়ও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলমান ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা 600 ছাড়িয়েছে। মারা গেছেন শতাধিক মানুষ। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, এবারের প্রাদুর্ভাবটি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ এতে ছড়িয়েছে ইবোলার বিরল বুন্ডিবুগীয় ধরন, যার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই ধরনের মৃত্যুহার গড়ে 40%। এমনকি কার্যকর টিকা আসতেও সময় লাগতে পারে 9 মাস। প্রাদুর্ভাবের কেন্দ্র ইতুরি প্রদেশ থেকে এখন তা ছড়িয়েছে গোমা শহর এবং সাউথ কিভু প্রদেশেও, যা সংক্রমণ বাড়ার ঝুঁকি তৈরি করছে। চলমান সংকটের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার রওমপাড়া শহরে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়। এক ইবোলা রোগীর দাফন নিয়ে তর্ক বিতর্কের জেরে পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসা সংস্থার তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। ঘটে সংঘর্ষের ঘটনাও। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। ইবোলা ঠেকাতে যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি ও নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইবোলা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া। এদিকে ইবোলার প্রাদুর্ভাবের কারণে ভারত আফ্রিকা ফোরাম সামিট স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজন হওয়ার কথা থাকলেও রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। গঙ্গার পানি বন্টন চুক্তি মেনে ভারত বাংলাদেশকে পানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারাজ পরিদর্শন করেছে। শুক্র ও শনিবার কলকাতায় যৌথ নদী কমিশনের বৈঠক হবে। আলোচনার কেন্দ্রে থাকতে পারে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যু। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। বৃহস্পতিবার ভারতের গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজের 2 প্রান্ত পরিদর্শন করেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা পানির প্রবাহ ও গভীরতা মেপে দেখেন। এরপর ব্যারেজের টেকনিক্যাল কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠকে মিলিত হন তারা। যৌথ পরিদর্শনের পর মূল্যায়ন নিয়ে কলকাতায় শুক্র ও শনিবার বৈঠকে বসবেন সদস্যরা। বৈঠকে ফারাক্কা থেকে পাওয়া তথ্য ও চুক্তির বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করা হবে। 2 দেশের টেকনিক্যাল কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আলোচনার রূপরেখাও তৈরি হতে পারে। বাংলাদেশ থেকে আসা 6 সদস্যের মূল প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদির। এই প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মোহাম্মদ আলমগীর হোসেনও। রয়েছেন কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের দ্বিতীয় সচিব মোহাম্মদ ওমর ফারুক আকন্দ। 1996 সালের 12 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছর মেয়াদের গঙ্গার পানি বন্টন চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি 2 দেশের মধ্যে ভাগ করা হয়। চলতি বছরের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতের পশ্চিমবঙ্গে স্কুলের পর মাদ্রাসাতেও বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকারের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক বিভাগের অধীনে সহায়তা পাওয়া বা না পাওয়া সব স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে। আদেশে বলা হয়েছে, এখন থেকে সব মাদ্রাসায় সকালে অ্যাসেম্বলিতে জাতীয় গানটি গাইতে হবে। এর আগে দায়িত্ব নেয়ার পর শুভেন্দুর সরকার রাজ্যের সব স্কুলে বন্দে মাতরমের 6টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করে। এবছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই গান নিয়ে রাজ্যটিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। 14/5/2025 ভারতের রাজধানী নয়াদিল্লিতে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় ভাড়া বাড়ানোর দাবিতে 3 দিনের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা। ট্রাক ও পণ্যবাহী ভ্যান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে সরবরাহ ব্যবস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার পরিবহন ইউনিয়নগুলোর ডাকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন শত শত চালক। তাদের অভিযোগ, বছরের পর বছর ভাড়া অপরিবর্তিত থাকলেও সিএনজি, ডিজেল ও পেট্রোলের দাম ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। এতে বর্তমান আয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় 1 রুপি বাড়ানো হয়। বিশ্বের 3য় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ হিসেবে বৈশ্বিক বাজারের অস্থিরতার চাপ এখন সরাসরি পড়ছে ভারতের পরিবহন খাত ও সাধারণ মানুষের জীবনযাত্রায়।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মেলোডি ট্রফি উপহার দিয়ে আবারও আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বলেন, দেশ যখন অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি আর জ্বালানি চাপে অস্থির, তখন প্রধানমন্ত্রী রিল বানানো আর ট্রফি বিতরণ নিয়ে ব্যস্ত। বিজেপি সরকার ভারতের জনগণের সঙ্গে প্রহসন করছে বলেও সমালোচনা করেন রাহুল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন নয়। তবে মোদীর এবারের ইতালি সফরে মেলোডি ট্রফি উপহার দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। মেলোডি ট্রফি দিয়ে নরেন্দ্র মোদীকে এক হাত নিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, দেশের ওপর অর্থনৈতিক ঝড় বয়ে যাচ্ছে, অথচ প্রধানমন্ত্রী ইতালিতে ট্রফি বিতরণে ব্যস্ত। তার অভিযোগ, কৃষক, শ্রমিক, তরুণ আর ক্ষুদ্র ব্যবসায়ীরা চাপে থাকলেও সরকার বাস্তব সংকটের বদলে ইমেজ তৈরিতে মনোযোগ দিচ্ছে। রায়বেরেলির এক সমাবেশেও রাহুল দাবি করেন, জ্বালানি সংকট, মূল্যস্ফীতি আর শিল্প খাতের চাপের মতো বিষয়গুলো নিয়ে সরকার জনগণকে সতর্ক করছে, কিন্তু নিজেদের ব্যয়বহুল বিদেশ সফর অব্যাহত রেখেছে। ইতালি যাওয়ার আগে মেলোনিজির সঙ্গে দেখা করার আগে তিনি বলেছিলেন, অর্থনৈতিক ঝড় আসছে, কম পেট্রোল ব্যবহার করুন, সোনা কিনবেন না, বৈদ্যুতিক গাড়ি কিনুন আর বিদেশ সফর এড়িয়ে চলুন। আর ঠিক তার একদিন পরই ৩-৪ হাজার কোটি রুপির বিমানে চড়ে নরেন্দ্র মোদী ইতালির উদ্দেশ্যে রওনা দিলেন। পকেটে করে ট্রফি নিয়ে গেলেন আর সেখানে ইতালির প্রধানমন্ত্রীকে মেলোডি ট্রফি খাওয়ালেন। রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিক দুর্বলতা আরও স্পষ্ট হয়েছে। বড় শিল্প গোষ্ঠীগুলোর হাতে সম্পদ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেন্দ্রীভূত হওয়ায় সাধারণ মানুষ আরও চাপে পড়েছে বলে অভিযোগ তার। দেশ মে পেট্রোল কি কমি, এই দেশের জনগণের সঙ্গে প্রহসন করা হচ্ছে। দেশে পেট্রোলের সংকট, গ্যাসের সংকট, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, মূল্যস্ফীতি বেড়ে চলেছে, কৃষকরা সার পাচ্ছেন না, পুরো শিল্প ব্যবস্থায় ধ্বংসের মুখে। কিসানো কো খাদ নেই মিলেগি। যদিও ক্ষমতাসীন বিজেপি এখনও এসব অভিযোগের আনুষ্ঠানিক জবাব দেয়নি। রাইসা জান্নাত, সময় সংবাদ। তীব্র দাবদাহে পুড়ছে ভারত। উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব সহ বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছুঁয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, পানিশূন্যতা ও হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যদিকে তীব্র দাবদাহের সতর্কতা জারি করেছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। ভারতের দিল্লিতে সূর্য যেন আগুন ঝরাচ্ছে। তপ্ত বাতাসে ঝাপসা হয়ে যাচ্ছে আকাশ। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছুঁয়েছে। তীব্র গরমে থমকে গেছে জনজীবন। দিল্লির পাশাপাশি দেশটির উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা সহ বিভিন্ন অঞ্চলে বইছে তীব্র দাবদাহ। উত্তরপ্রদেশের বান্দা জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪.৫ ডিগ্রি বেশি। দিল্লিতেও তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ। প্রচণ্ড গরমের প্রভাব পড়ছে শিশু ও বয়স্কদের ওপর। উত্তরপ্রদেশের বিভিন্ন সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, পানিশূন্যতা ও হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন হাসপাতালগুলোতে নতুন রোগীর সংখ্যা ৪০০ থেকে ৫০০ ছাড়িয়ে যাচ্ছে। শিশু বিভাগগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। বর্তমানে আমাদের এখানে ৪০ থেকে ৪৫ শিশু ভর্তি আছে, অথচ শয্যা রয়েছে ৩০ থেকে ৩২টি। স্পষ্টভাবেই রোগীর সংখ্যা বেড়েছে। বহির্বিভাগেও রোগীর চাপ ১.৫ গুণ বেড়েছে। শিশু বহির্বিভাগে প্রায় ২০০ জন রোগী আসছে। তাপপ্রবাহে চরম বিপাকে পড়েছেন খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকরা। দিল্লির নির্মাণ শ্রমিক ও দিনমজুররা মাথা ঢেকে ছায়ায় বিরতি নিয়ে এবং লেবুর পানি পান করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অনেকে বলছেন, সন্ধ্যার পরও তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রির নিচে নামছে না। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন ভারতের উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একই অবস্থা প্রতিবেশী দেশ পাকিস্তানেও। দেশটিতে ভয়াবহ গরমের সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। বিভিন্ন অঞ্চলে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত তাপমাত্রা ৪৭ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিন্ধু, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের বহু জেলায় স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ডিগ্রি বেশি তাপমাত্রা রেকর্ড হতে পারে। জনসাধারণকে অপ্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান এবং বিদ্যুৎ ও পানির সাশ্রয়ী ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
দেখছেন আন্তর্জাতিক সময়। তুরস্কে আদালতের রায়ে পদ হারানোর পর সমর্থকদের নিয়ে বিক্ষোভ করেছেন দেশটির বিরোধী দল সিএইচপির নেতা ওজগুর ওজেল। এই রায়কে বিচারিক অভ্যুত্থান বলে অভিযোগ করেছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত 2023 সালে সিএইচপি কংগ্রেস বাতিল করে ওজগুর ওজেলকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেন। পাশাপাশি সাবেক নেতা কামাল কিলিচদার ওগলুকে আবার চেয়ারম্যান করার নির্দেশ দেন। এরপর দলীয় কার্যালয়ের সামনে সমর্থক নিয়ে সমাবেশ করেন ওজেল। দলীয় সদস্যরা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব ছাড়বেন না বলেও জানান। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নতুন বড় কূটনৈতিক হাব উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানী নিউকে যুক্তরাষ্ট্রের নতুন বড় কূটনৈতিক হাব উদ্বোধন করা হয়। তবে এই উদ্বোধন ঘিরে রাস্তায় নেমে আসে কয়েকশো মানুষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্কটিকে প্রভাব বাড়ানোর পরিকল্পনার বিরোধিতা করে স্থানীয়রা রাস্তায় নামেন। এ সময় গ্রিনল্যান্ডের পতাকা হাতে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা যায়। এদিকে নতুন দূতাবাসটি কূটনৈতিক কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হয়েছে। ডাল্টন ইথারলি নামে অভিযুক্ত ওই ব্যক্তির জামিনের জন্য $10 লাখ নির্ধারণ করেছেন আদালত। জানা যায়, গেল 14 মে টেনেসি অঙ্গরাজ্যের ক্লার্কসভিলে জশুয়া ফক্স নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে আহত করার অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর ইথারলির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তদন্ত নথিতে বলা হয়েছে, ইথারলি ও জশুয়া ফক্সের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে হাতাহাতির এক পর্যায়ে গুলি চালায় ইথারলি। এতে শরীরের একাধিক জায়গায় গুলিবিদ্ধ হন ফক্স। পরে হাসপাতালে জরুরিভাবে তার অস্ত্রোপচার করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত মাদক গ্রহণের ফলে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধার করতে গিয়ে অজ্ঞাত এক রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। এ ঘটনায় অন্তত 23 জনকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, আলবুকার্কির পূর্বাঞ্চলের একটি বাড়িতে 4 জনকে অচেতন অবস্থায় পায় নিউ মেক্সিকো পুলিশ। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনে ভয়াবহ ঝড় ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 22 জন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের 7টি প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। 7টি প্রদেশে প্রায় 12 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে ভিয়েতনাম সীমান্তবর্তী উপকূলীয় শহরে প্রায় 32 ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, যা পুরো অঞ্চলের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। পরিস্থিতি সামাল দিতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন হাজার হাজার মানুষ। তীব্র ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক সিটি। আকস্মিক বন্যায় পানি নিচে তলিয়ে গেছে সড়ক, ব্যাহত যান চলাচল। স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইয়র্ক সিটিতে প্রবল বৃষ্টি ও ঘন্টায় প্রায় 60 মাইল বেগের ঝড় আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুইন্স এলাকা, যেখানে কয়েক ঘন্টার মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। বিভিন্ন সড়কে পানি জমে আটকা পড়ে অসংখ্য গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে তীব্র স্রোতে মানুষ পড়ে যাচ্ছে এবং গাড়িতে পানি ঢুকে যাচ্ছে। আকস্মিক বন্যার কারণে কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেয় পুলিশ। সাবওয়ে সেবাও ব্যাহত। দেখছেন আন্তর্জাতিক সময়। এভারেস্ট জয়ের নতুন রেকর্ড করল পর্বতারোহীরা। বুধবার নেপাল অংশ দিয়ে একদিনে রেকর্ড 274 জন সফলভাবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় পা রাখেন। এর আগে 2019 সালের 22 মে একদিনে 223 জন পর্বতারোহী শৃঙ্গটিতে উঠেছিলেন। দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে একদিনে 250 জনের বেশি পর্বতারোহীকে চূড়ায় উঠতে না দেওয়ার পরিকল্পনা নেপালের। হিমালয়ের চূড়ায় ওঠার অবিশ্বাস্য রেকর্ড গড়লেন 274 জন দুঃসাহসী। বুধবার নেপাল অংশ দিয়ে মাত্র একদিনে তারা পা রেখেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে। একজন বাদে বাকি সব পর্বতারোহী শেরপাদের সহায়তায় বোতলজাত অক্সিজেন ব্যবহার করে চূড়ায় পৌঁছান। কেবল ইকুয়েডরের পর্বতারোহী মার্সেলো সেগোভিয়া কোনো গাইড এবং অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এভারেস্ট জয় করেন। নেপালের এক্সপেডিশন অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারী এই তথ্য নিশ্চিত করেছেন। পর্বতারোহীদের এমন উপচে পড়া ভিড়ের কারণে এভারেস্টে ট্রাফিক জ্যাম বা দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে, যা চরম ঝুঁকিপূর্ণ। বিশেষ করে চূড়ার ঠিক নিচে ডেথ জোন নামের পরিচিত এলাকায় অক্সিজেনের মাত্রা মানবদেহের টিকে থাকার জন্য মারাত্মকভাবে কমে যায়। সেখানে দীর্ঘ সময় আটকে থাকা আরোহীদের জীবনের জন্য বড় হুমকি। তবে ঋষি ভান্ডারী জানান, আরোহীরা এভারেস্টের 5400 থেকে 8800 মিটার পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে ছড়িয়ে থাকায় তাদের ভিড় এক জায়গায় হচ্ছে না।
বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে নেপাল সরকারের ঢালাওভাবে অনুমতি দেওয়ার নীতির সমালোচনা করে আসছেন। অতিরিক্ত ভিড় ও অনভিজ্ঞ আরোহীদের কারণে দুর্ঘটনা এড়াতে নেপাল সরকার এরই মধ্যে ফি বৃদ্ধি এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। চলতি বছর নেপাল সরকার প্রতিটি $15,000 মূল্যে মোট 494টি আরোহণের অনুমতিপত্র বা পারমিট ইস্যু করেছে। যদিও আয়োজকরা মনে করছেন এভারেস্টের ধারণ ক্ষমতা অনুযায়ী 5 থেকে 600 জন পর্বতারোহী এবং একই সংখ্যক শেরপা গাইড থাকা স্বাভাবিক। তবুও দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে একদিনে 250 জনের বেশি আরোহীকে চূড়ার দিকে যেতে না দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর আগে 2019 সালের 22 মে একদিনে সর্বোচ্চ 223 জন আরোহী চূড়ায় উঠেছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ। একসময় রোবট মানেই ছিল কারখানার ভারী যন্ত্রপাতি, ওয়েল্ডিং কিংবা গাড়ির যন্ত্রাংশ জোড়া লাগানোর কাজ। কিন্তু এখন সেই রোবটই ঘরের বিছানা গুছাচ্ছে, কাপড় ধুচ্ছে, এমনকি রান্নাঘরে ডিম ভাজিও করছে। চীনে উন্মোচন করা হয়েছে এমন এক হিউম্যানয়েড রোবট যাকে দেখা যাচ্ছে একেবারে বাসার কাজের মানুষের ভূমিকায়। শুধু ঘরের কাজই নয়, বয়স্ক মানুষের সঙ্গে কথা বলা বা সঙ্গ দেওয়ার মতো সামাজিক ভূমিকার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে এসব রোবটকে। কখনো বিছানার চাদর টান টান করে গুছিয়ে দিচ্ছে, কখনো ওয়াশিং মেশিনে কাপড় ভরছে, আবার কখনো রান্নাঘরে দাঁড়িয়ে টমেটো দিয়ে ডিম ভাজতে পারে কোনো গৃহকর্মী হয়তো ব্যস্ত সময় পার করছেন। কিন্তু না, এগুলো সবই করছে মানুষ সদৃশ হিউম্যানয়েড রোবট। একসময় ফ্যাক্টরির ভেতর সীমাবদ্ধ থাকা রোবট কি এবার সরাসরি ঢুকে পড়ছে মানুষের বাসা বাড়িতে? চীনের হুবেই প্রদেশে সম্প্রতি উন্মোচন করা হয়েছে নতুন প্রজন্মের এক জেনারেল পারপাস হিউম্যানয়েড রোবট। একসময় যেসব কাজ শুধু মানুষের দৈনিক ঝামেলা বলে পরিচিত ছিল, এখন সেগুলোই ধীরে ধীরে রোবটের দায়িত্বের তালিকায় ঢুকে পড়ছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এতদিন রোবটের ব্যবহার মূলত সীমাবদ্ধ ছিল শিল্প কারখানায়। গাড়ির যন্ত্রাংশ তৈরি, ওয়েল্ডিং বা ভারী শিল্পে স্বয়ংক্রিয় কাজে ছিল তাদের প্রধান ভূমিকা। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা আর সেন্সর প্রযুক্তির উন্নতির ফলে এখন রোবটকে সরাসরি হোম অ্যাসিস্ট্যান্ট হিসেবে তৈরি করা হচ্ছে। চীনের উহানের একটি সার্ভিসড অ্যাপার্টমেন্টে চলতি মাসের শেষ দিক থেকেই এই রোবটকে বাস্তব বাসাবাড়ির পরিবেশে কাজ করানো হবে। শুধু ঘরের কাজ নয়, বয়স্ক মানুষের সঙ্গে কথা বলা বা সঙ্গ দেওয়ার মতো সামাজিক ভূমিকাও দেয়া হচ্ছে এসব রোবটকে। এর মধ্য দিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে যেখানে রোবট শুধু মেশিন নয়, বরং পরিবারের সহকারী সদস্য হিসেবেও কাজ করতে পারে। এদিকে চীনের গুয়াংডং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়া জুড়ে দ্রুত বিস্তৃত হচ্ছে রোবট শিল্প। শেনজেনের রোবট ভ্যালিতে যেমন শিল্প কারখানার জন্য রোবট গাড়ির যন্ত্রাংশ জোড়া লাগাচ্ছে, তেমনি পাশে অন্য রোবট চা বানিয়ে পপকর্ন পরিবেশন করছে। বিশ্লেষকদের ভাষায় রোবট এখন আর শুধু ফ্যাক্টরির শ্রমিক নয়, ধীরে ধীরে রান্নাঘর, ড্রয়িং রুম আর বাসাবাড়ির প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। মাহিয়া, ধন্যবাদ আপনাকে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।